স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী ফরাজিকে সংবর্ধনা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির মঠবাড়িয়া উপজেলা ও বরিশালের প্রবাসীদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রুস্তম আলী ফরাজি বলেন, দেশের অন্যতম সমস্যায় পরিণত হয়েছে কিশোর গ্যাং ইস্যুটি। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন প্রবাসীর সন্তানেরা। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাই প্রবাসীরা যে সব সময় পরিবারের খেয়াল রাখেন, এ সময় সরকারের নানা উদ্যোগ ও উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগ বিজনেস ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আবুধাবির সহ সভাপতি মোহাম্মদ সিফাতুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ আমিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান সহ অনেকেই। ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঙ্কো বাংলা সামার ফেস্ট কনসার্ট উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয় আয়োজনে। আয়োজকদের পক্ষ থেকে এতে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, কুলচুর অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন সভাপতি আমজাদ সান্ধু ও আফিওরা প্রেসিডেন্ট রাব্বানী খান। আয়োজকরা জানান, আফিওরা ও শাহ গ্রুপের যৌথ আয়োজনে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ফ্রান্সের এমপি, মেয়র, কাউন্সিলর সহ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে। সৌদি আরবে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্পোর্টস ফেস্টিভ্যাল। গ্রিন বাংলা ক্রিকেট টিমের উদ্যোগে এই আয়োজন করা হয়। আরকান স্পোর্টস ফ্যাসিলিটি আয়োজিত এই ফেস্টিভ্যালে অংশ নেন 700-র বেশি অ্যাথলেট। এতে ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টনের মোট 54টি দল অংশ নেয়। অনুষ্ঠানে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে আয়োজন করা হয় দেশীয় বিভিন্ন খেলা। এর মধ্যে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলা টাইগার ক্রিকেট ক্লাব। অন্যদিকে ফুটবল এবং ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয় শেখ ভয়েস ক্লাব এবং বাংলা স্পোর্টিং ক্লাব। খেলা শেষে গ্রিন বাংলার টিম ম্যানেজার আল আমিন খান ও মিডিয়া ম্যানেজার ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রিন বাংলা ক্রিকেট টিম কর্তৃক আয়োজিত স্পোর্টস ফেস্টিভ্যাল বাংলাদেশি কমিউনিটিদের নিয়ে সিজন 2 আমরা আজকে আলহামদুলিল্লাহ করতেছি। এখানে প্রায় 700-র অধিক বাংলাদেশি খেলোয়াড়রা পার্টিসিপেট করছেন, বিভিন্ন রকমের খেলায় অংশগ্রহণ করছেন। আমাদেরকে স্পন্সর করে, তারপরে আমাদের খেলাধুলায় অংশগ্রহণ করে, আমাদের এই আয়োজনে সকল প্রতিযোগীদেরকে উৎসাহ দেওয়ার জন্য, উদ্দীপনা যোগানোর জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। জাতীয় শোক দিবস এবং 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে দুবাইয়ে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত কুমিল্লা 14 গ্রাম প্রবাসীদের উদ্যোগে এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন শাহ আলম মিয়াজি, পরিচালনা করেন ওয়াহেবিল মোস্তাফা। প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজদুর রশিদ বুলু। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুস সবুর, শাহজাহান মিয়াজি, হাজী শফিকুল ইসলাম, হেলাল উদ্দিন সহ অনেকেই। বিকল্প অর্থনীতি ও ভূ রাজনৈতিক অবস্থান বিবেচনায় নতুন সদস্য নেওয়া হয়েছে ব্রিক্সে। তবে সেখানে বাংলাদেশের নাম আপাতত না থাকলেও ভবিষ্যতে থাকবে এমনটা প্রত্যাশা কূটনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে নানা কারণে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে বিশ্বে। কয়েকদিন পর ভারতে অনুষ্ঠিত G20 সম্মেলনেও অতিথি দেশ হিসেবে গুরুত্ব পাবে বাংলাদেশ। আহমেদ রেজার প্রতিবেদন। সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে অভিন্ন মুদ্রানীতির প্রস্তাব আর নিজস্ব রিজার্ভের গুরুত্বারোপ করে বেশ কিছু পদক্ষেপ আসে 15তম ব্রিক্স সম্মেলনে, যেখানে 6টি দেশকে সদস্য হওয়ার আমন্ত্রণ জানালেও তালিকায় নেই বাংলাদেশের নাম। জানিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তাদের সদস্য না হয়েও আমরা কিন্তু তাদের কাছ থেকে এই অর্গানাইজেশন থেকে, এই জোট থেকে বেশ কিছু সুবিধা পাচ্ছি। কিন্তু যুক্ত হতে পারলে এবং এটা যদি আরো বৃদ্ধি পায়, কলেবর যদি বৃদ্ধি পায়, সম্প্রসারিত হয়, তাহলে এটা শক্তি আরো বেড়ে যাবে। তখন এটার থেকে আরো বেশি লাভ পাওয়া যাবে। আমার তো মনে হয় বাংলাদেশ সবচেয়ে বেশি আগ্রহ এবং সবচেয়ে এটা নিয়ে একেবারে হুলস্থুল চলতেছিল দেশে, যে এই তো আমরা হয়ে গেলাম ব্রিক্সের সদস্য, এ ধরনের কথাবার্তা হচ্ছিল এবং মনে হচ্ছিল যে এই ব্রিক্সের এক্সপানশনের মধ্যে শুধু বাংলাদেশের প্রসঙ্গই আছে, আর যেন কোনো দেশ নেই, এমন ভাবে উৎসাহ উদ্দীপনা ছিল বাংলাদেশে। কাজে এই কথা তো মেনে নেওয়া কঠিন যে বাংলাদেশ তেমন আগ্রহ দেখায়নি এই কারণে হয়। এবার বাংলাদেশের সদস্যপদ না হলেও এখনই হতাশ হতে নারাজ বিশ্লেষকরা। তাদের মতে ভবিষ্যতের সম্ভাবনা খুবই জোরালো। একই সাথে ব্রিক্সের এই নতুন কলেবর পশ্চিমা বিরোধী নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক নির্ভরতা কমাতেই সদস্য বাড়ানো হয়েছে। আমি মনে করি না যে এটা পশ্চিমা বিরোধী কোনো জোট, কিন্তু পশ্চিমের শক্তির সাথে নিজেদের শক্তিটাকে কাছাকাছি করে নেওয়ার
আমরা যাতে অনেক পিছনে পড়ে না থাকি সেটার একটা ব্যবস্থা এটা। ব্রিক্সের যে অরিজিনাল সদস্য যারা ছিল তাদের সবার সম্মতিতে কিন্তু মেম্বারশিপ হতে হবে। এটা তো যে কোনো এই ধরনের যে কোনো প্রতিষ্ঠানেই তাই নিয়ম। কারো আপত্তি থাকলে তো কেউ হতে পারবে না। এদিকে 8 সেপ্টেম্বর অতিথি রাষ্ট্র হিসেবে G20 সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৌগোলিক গুরুত্বের কারণেই জোটভুক্ত দেশগুলোর সম্মেলনে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে বলেও মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। G20-তে যে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে, এর আগে ব্রিক্সে আমন্ত্রণ করা হয়েছে, এইগুলোই কিন্তু পরিচায়ক যে আমাদের অবস্থান দিনে দিনে দৃঢ় হচ্ছে, মানুষ আমাদের প্রতি উৎসাহী হচ্ছে, আমাদেরকে কাছে পেতে চায়। G20 সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে বাংলাদেশের সরকার প্রধানের। একই সাথে G20 দেশগুলোর সাথে বৈঠক থেকে কতটা লাভবান হতে পারে বাংলাদেশ, তাই দেখার বিষয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ব্রিক্স সম্মেলন পরবর্তী মতবিনিময় সভা হয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রবাসী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতারা। মোজাম্বিক আওয়ামী লীগের উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোজাম্বিক আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। বক্তারা আলোচনায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি ও সন্ত্রাস দমনে অত্যন্ত প্রশংসনীয় বলে জানিয়েছেন মার্কিন সিনিয়র কংগ্রেসম্যান রবার্ট পিটেনজার। বলেন, দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার। বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা অঙ্গনের শীর্ষ ফোরাম PSIF সম্মেলনে যোগ দিতে লন্ডন গেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেখানে ম্যারিয়ট হোটেলের দ্য লাইব্রেরি হলে তিনি রবার্ট পিটেনজারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় রবার্ট পিটেনজার আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতি বজায় রেখেছে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এই বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম উপস্থিত ছিলেন। We value the relationship with Bangladesh, the leadership of Prime Minister Sheikh Hasina. You have very strong economic growth in your region, and we see you as a very valued partner. We also are grateful for the leadership that you have in counterterrorism. This is an important issue for us globally, and Bangladesh plays a very important role in our partnership. এখনও তদারকির বাইরে দেশের 23% পোশাক কারখানা, অথচ অপ্রচলিত বাজারে তারা প্রতিনিয়ত পণ্য রপ্তানি করছে। কিন্তু কর্মপরিবেশ নিশ্চিতে তাদের কেউ বাধ্য করছে না, এমন মন্তব্য সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর। গবেষকরা বলছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেই শুধু গার্মেন্টস না, সব ধরনের কারখানায় কমপ্লায়েন্স ঠিক রাখতে হবে। কিন্তু এটি বাস্তবায়নে উদ্যোগ এখনও কম। বাংলাদেশকে কমপ্লায়েন্সের গুরুত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়েছে রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসের দুর্ঘটনা। এরপর থেকেই শ্রমিকের কাজের পরিবেশ নিয়ে সোচ্চার হয় সবাই। অ্যাকর্ড অ্যালায়েন্স নাম নিয়ে তদারকিতে নামে খোদ পশ্চিমা ক্রেতারা, কিন্তু তাতেও সব দুর্বলতা কাটেনি। বুধবার আরও চমকপ্রদ তথ্য দেয় CPD। বলা হয়, 3 বছর আগে গার্মেন্টসে দুর্ঘটনা ঘটেছিল 177টি, কিন্তু 2022 সালে তা বেড়ে দাঁড়ায় 241-এ। গবেষকদের দাবি, অ্যাকর্ড অ্যালায়েন্সের তদারকিতে দুর্ঘটনা কমেছিল। পরে সেই দায়িত্ব কারখানা পরিদর্শন দপ্তর, ISU, RSC ও নিরাপনের ওপর বর্তায়। কিন্তু সচেতনতা বাদে কমপ্লায়েন্স নিয়ে তাদের কার্যক্রম পর্যাপ্ত নয়। অঙ্ক মেলাতে পারিনি এই অর্থে, যদি ধরে নেই যে কিছু কারখানা সরকারি ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইউনিটের আন্ডারে, কিছু কারখানা RSCর আন্ডারে, আর কিছু কারখানা নিরাপনের আন্ডারে, তাহলে এর বাইরে কোনো কারখানা তো থাকার কথা না। এর বাইরে বড় সংখ্যক কারখানা রয়ে গেছে এবং সেই কারখানার সংখ্যা এবং পরিমাণ হচ্ছে প্রায় 23%। CPD বলছে, কারখানা পরিদর্শন অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো জরুরি। প্রয়োজনে তাদের নির্বাহী ক্ষমতাও দেওয়া যেতে পারে, কিন্তু তার আগে সব পক্ষকে একমত হতে হবে। সীমিত আকারে হলেও AIG বা তার উপরে হলেও এই ধরনের একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের হাতে থাকলে যে সমস্ত ভালনারেবল ফ্যাক্টরি রয়েছে, এই সমস্ত ফ্যাক্টরিগুলোকে কিন্তু ক্লোজারের প্রয়োজন রয়েছে। এগুলো এমন না যে আপনি এগুলোকে সামগ্রিকভাবে বন্ধ করে দিচ্ছেন, কিন্তু এরকম একটা বা দুটো ইনসিডেন্ট সামগ্রিকভাবেই কিন্তু কারখানার কর্মপরিবেশে বড়ভাবে উন্নতি আনতে পারে। বিভিন্ন দেশে কারখানা তদারকির অভিজ্ঞতা বিনিময়ে ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফোরাম গঠনের দাবি CPDর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। বাংলাদেশ সময়ে দুপুর 3:30 মাঠে নামবে সাকিব আল হাসানের দল। অলরাউন্ড পারফরমেন্স ছাড়া স্বাগতিকদের হারানো কঠিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক। যদিও ইনজুরিতে শীর্ষে 4 বোলারকে হারিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা, আর তাই তো নিজের দল যে অভিজ্ঞতায় এগিয়ে সেটি স্বীকার করে নিয়েছেন সাকিব।
এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটন দাসকে পাওয়া যাবে না সেটা জানাই ছিল। এখন লিটনকে ছাড়াই খেলতে হবে পুরো টুর্নামেন্ট। ক্যান্ডিতে ম্যাচের আগের দিনের অনুশীলনে তাই একরকম ছায়া হয়েছিলেন লিটন। প্রতিপক্ষ শ্রীলঙ্কার ইনজুরি লিস্ট আরও দীর্ঘ। মূল 3 পেসার লাহিরু, চামিরা, মাদুসাঙ্কা ইনজুরিতে লেগ স্পিনার হাসারাঙ্গাও। শীর্ষ 4 বোলারের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বোলিং অ্যাটাককে আপাতত দুর্বল দেখাচ্ছে, আর এতেই বাংলাদেশের ওপেনিং সমস্যা কাটিয়ে সাফল্য তুলে নেবার ছক। নাইম শেখ আর অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ তামিম কি পারবেন বাংলাদেশের সমস্যার সমাধান করতে? সাকিব কিন্তু ব্যাটিং অর্ডার, তার নিজের পজিশন কোনো কিছুই খোলসা করেননি। সবটাই যেন প্রতিপক্ষের জন্য ধাঁধা। আমাদের কিছু প্ল্যান আছে, আমাদের ব্যাকআপ প্লেয়ার যারা আছে তাদেরকে ট্রাই করার একটা সুযোগ, নতুন যে প্লেয়ার আসবে তার জন্য একটা সুযোগ এখানে ভালো কিছু করার। শ্রীলঙ্কার কন্ডিশনে শ্রীলঙ্কার যারা খেলছে ওরা মাত্র এলপিএল থেকে আসছে, সো যারা পারফর্ম করেছে তারাই এসেছে দলে। তবে বোলারদের শক্তি আর অভিজ্ঞতায় এগিয়ে রাখলেন নিজের দলকে। বলছেন অলরাউন্ড পারফরমেন্স ছাড়া শ্রীলঙ্কাকে হারানো কঠিন। একটা ডিপার্টমেন্টের উপরে ডিপেন্ড করে জিততে চায় না। আমার কাছে মনে হয় আমরা যদি প্রতিটা ডিপার্টমেন্টে ভালো করি, সেটা পেস বোলিং অ্যাটাক হতে পারে, স্পিনার হতে পারে, ব্যাটসম্যান হতে পারে, ফিল্ডার হতে পারে, এই 4টা জায়গাতেই যদি আমরা ভালো খেলি তাহলে আমরা ভালোভাবে জেতার সম্ভাবনাটা বেশি থাকবে এবং আমরা ওটাই করার চেষ্টা করব। অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। আর লঙ্কান অধিনায়কের ভয় বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে। ইনজুরিতে এবাদত না থাকলেও তাসকিন, মোস্তাফিজ, হাসান, শরীফুলদের নিয়ে যত ভয় এই অলরাউন্ডারের। আমরা আমাদের শীর্ষ পেসারদের হারিয়েছি ইনজুরিতে, কিন্তু যারা সুযোগ পেয়েছেন তারাও ম্যাচ জেতাতে পারেন। তবে বাংলাদেশের বড় শক্তির জায়গাও পেস বোলিং। ওদের পেসাররা দারুণ ফর্মে আছে, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ এই পাল্লেকেলেতে একবারই ওয়ানডে খেলেছে, সেটি 2013 সালে। সাঙ্গাকারা, দিলশানদের শ্রীলঙ্কাকে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে 3 উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচে ছিলেন না সাকিব। সেই ম্যাচের একাদশের মুশফিক আর এনামুল বিজয় কেবল আছেন বাংলাদেশ দলে। শ্রীলঙ্কার স্কোয়াডে কুশল পেরেরা ছাড়া নেই আর কেউই। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।